দর্শকদের মনে করিয়ে দেব যে কেরালামে যখন প্রচারে গেছিলেন রাহুল গান্ধী, তিনি বলেছিলেন যে এখানে সিপিএম বা বিজেপি বলে কিছু নেই, এটা একটা এমন জায়গায় আঘাত পৌঁছেছে, একটা নতুন কয়েনেজ তৈরি করেছিলেন সিজেপি, কমিউনিস্ট জনতা পার্টি বলেছিলেন তিনি। কার্যত এই রাজ্যেও তো তৃণমূল বিজেপির মধ্যে সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভিযোগ করছেন রাহুল গান্ধী। বিমলদা, না রে, কত বলি, ছোটবেলায় ওই ছায়াছবির গানে একটা গানের মাঝখানের লাইন দুটো মনে আছে আমার, আড়ি ভাব আড়ি আড়ি, পরের লাইন হচ্ছে তোমায় ছেড়ে কি যেতে পারি। মানে এটা ওই ইন্ডিয়া অ্যালায়েন্সের ভেতরে ঝগড়াঝাটির মধ্যে কেন আমাকে টানছো বাবু, ওরা ঝগড়া করছে করুক না, আমি ঝগড়াঝাটির মধ্যে যেতে চাইছি না। বিজেপিও করছে, অঙ্ক তো আমরা অনেক আগে কষে ফেলেছি, ফাইনাল রেজাল্টও দিয়ে দিয়েছি। আমার পরিষ্কার কথা বলি, আচ্ছা রাহুল গান্ধী একটু পড়াশুনো করলে পারতেন। 1990 সালে যে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, ভারতীয় জনতা পার্টি 12% ভোট পেয়েছিল, কিন্তু তখন কিন্তু কেউই কোনো তৃণমূলের জন্ম হয়নি, একার চেষ্টায় পেয়েছিল। 1 2 আচ্ছা ওনাকে আরেকটা প্রশ্ন করি, হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস বলে কেউ নেই, কিন্তু হরিয়ানাতে আমি সেই জায়গাগুলো বলছি যেখানে ভারতীয় জনতা পার্টি খুব ছোট শক্তি ছিল, বড় হয়েছে। হরিয়ানাতে তৃণমূল কংগ্রেস বলে কেউ নেই, ভারতীয় জনতা পার্টি নিজের চেষ্টায় হরিয়ানাতে আজকে একের পর এক সরকার গঠন করছে। আমি ওনাকে ইতিহাসটা শিক্ষা দিই, ইতিহাসটা বলে দিই। 1997 সালে যখন তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়, তখন তৃণমূল কংগ্রেস আদৌ বাঁচবে কিনা কেউ জানতো না। ভারতীয় জনতা পার্টি যদি না থাকতো, তৃণমূল কংগ্রেস দলটা রাস্তায় বসে বসে ভিক্ষে করতো। আমরা কেন, আমি শেষ করি, আমরা কেন তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিলাম? কারণ একটাই, আমরা সিপিএম কে রাজ্য থেকে সরাতে চেয়েছিলাম, যার জন্য আপনারা বেঁচে আছেন, বিজেপি দেওয়া তৃণমূলের দেওয়া অক্সিজেন, আপনারা বেঁচে আছেন, মমতা ব্যানার্জি বেঁচে আছেন এবং আজও আপনারা বেঁচে আছেন তৃণমূলের দেওয়া অক্সিজেন। কারণ বিশ্বাসঘাতক এরা কিচ্ছু এরা সেই রাহুল গান্ধী তার, আমি বলছিলাম এই রাজনৈতিক তর্কযুদ্ধের মধ্যে কে বেঁচে আছে আর কে মারা গেছে তা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দুর্নীতি বেঁচে আছে এবং বেশ স্বাস্থ্যবান হয়ে বেঁচে আছে। আমি ফিরদৌস শামীম আইনজীবীর কাছে আসবো। শামীমদা, আজকে একেবারে রাহুল গান্ধী দুর্নীতি, সেটা কেন্দ্রে শাসক দল অবস্থায় থাকা অবস্থায় বিজেপি কিভাবে করেছে বলে অভিযোগ করছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে দুর্নীতিকে কার্যত অক্সিজেন দিয়ে যাচ্ছে সেই অভিযোগ করছে, কিন্তু এই দুর্নীতির তদন্ত আদৌ ঠিকভাবে হচ্ছে কিনা খোদ আদালত তো বারে বারে এই প্রশ্ন তুলেছে। রাজনৈতিক চাপানুতরের মধ্যে দুর্নীতি কি সেই অন্ধগলির মধ্যে হারিয়ে যাচ্ছে তার তদন্ত? একদমই। দেখুন, আমি বলি যে এই রাজ্যে আমি যদি চাকরি দুর্নীতির জায়গা থেকে ধরে, প্রতিটি নিয়োগে সিবিআই এবং ইডির তদন্ত ভার আদালত তুলে দিয়েছিল সিবিআই এবং ইডির হাতে। সেই তদন্ত ভার তুলে দেওয়ার পরে এখন পর্যন্ত এন্ড রেজাল্ট কি? পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে ঘুরে এসে বাড়িতে এসে বসে গেছেন, এখনো পর্যন্ত কিন্তু ট্রায়াল সম্পূর্ণ হয়নি। এই দেখুন, এই প্রতীক জৈনের যে কোম্পানি আইপ্যাক, তার একজন অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার করলেন। আচ্ছা, এই যে তদন্ত যখন শুরু হয়েছিল এই আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। এই যে ভাবুন যে আইপ্যাক নামক এই কোম্পানিটি, এরা একটা কর্পোরেট কোম্পানি যারা এই মূলত তৃণমূলের পরামর্শদাতা হিসেবে কাজ করেন, সেখানে কিন্তু কোল স্ক্যামের 20 কোটি টাকা ঢুকেছে বলে অভিযোগ। আচ্ছা, এই সমস্ত কোম্পানিগুলো তারা মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এরা যে বেসিক্যালি ডেমোক্রেসিকে নতুন একটা ফর্ম দিচ্ছে সেই বিষয়, এবং শুধু তাই না, তারা একেবারে গভর্নমেন্ট বিভিন্ন সংস্থায় তাদের ইন্টারভেনশন হয়ে যাচ্ছে। এই নিয়ে তদন্ত কি শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করলাম, ভোটের আগে একজনকে গ্রেপ্তার করলাম, এখানেই থেমে থাকবে? এই যে আদালত ধরুন একটার পর একটা তদন্তের নির্দেশ দিয়েছে এবং কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ দেওয়ার পরে সেই কেন্দ্রীয় সংস্থা তদন্তটা কতদূর এগিয়ে নিয়েছে, সেখানে দুরকম বেনিফিশিয়ারি আছে। এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছেন তারা এক ধরনের বেনিফিশিয়ারি, আর যারা টাকা পেয়ে বেনিফিট পেয়েছেন তারা আর এক ধরনের বেনিফিশিয়ারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.